আন্তর্জাতিক অঙ্গনে শান্তি, বৈশ্বিক স্থিতিশীলতা এবং মানবতার পক্ষে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় থাকবে বলে অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা সেনানিবাসে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে তিনি বলেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর একটি আস্থা ও নির্ভরতার নাম। সশস্ত্র বাহিনীকে স্বাধীনতা, সম্মান ও সাহসের প্রতীক উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই গৌরব যেন কোনোভাবেই ম্লান না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। অতীত থেকে শিক্ষা নিয়ে ফ্যাসিবাদ মুক্ত দেশে নিজেদের প্রতিষ্ঠিত করার সুযোগ হয়েছে বলে মন্তব্য করেন তারেক রহমান। মাহবুব শৌকতের রিপোর্ট। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের সশস্ত্র বাহিনী একটি আস্থা ও প্রতীকের নাম। নিষ্ঠা, কর্তব্যবোধ এবং সর্বোচ্চ পেশাদারিত্বের কারণে গেল 4 দশক থেকে শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসাবে সুনাম ও অবস্থান সুদৃঢ়ভাবে ধরে রাখতে সক্ষম হচ্ছে বাংলাদেশ। এ পর্যন্ত বাংলাদেশের সশস্ত্র বাহিনী এবং পুলিশের 2 লাখেরও বেশি শান্তিরক্ষী বিশ্বের 43টি দেশের প্রায় 63টি শান্তিরক্ষা মিশনে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। বর্তমানেও প্রায় 5860 জন 10টি শান্তিরক্ষা মিশনের দায়িত্ব পালন করছেন। এর মধ্যে 11% নারী সদস্য রয়েছেন। তথ্য অনুযায়ী 1988 সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশের 175 জন শান্তিরক্ষী শহীদ হয়েছেন এ দায়িত্ব পালন করতে গিয়ে। ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে সকল বীরদের শ্রদ্ধাভরে স্মরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই আত্মদান যুদ্ধ বিরোধী শান্তিকামী মানুষের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে ইনশাআল্লাহ। সুতরাং এই গৌরব যেন কোনোভাবেই ম্লান না হয় সেটি রক্ষা করা অবশ্যই সশস্ত্র বাহিনীর কর্তব্য। আগামীতেও বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশ থেকে যাওয়া সদস্যরা আস্থা ধরে রাখবেন বলে প্রত্যাশা তুলে ধরেন সরকার প্রধান। বাংলাদেশের শান্তিরক্ষীরা তাদের আন্তরিকতা, কর্তব্যবোধ এবং পেশাদারিত্বের উজ্জ্বল গৌরবোজ্জ্বল দৃষ্টান্ত বিশ্বমঞ্চে প্রতিষ্ঠিত করেছে। আগামী দিনেও যারা আন্তর্জাতিক অঙ্গনের দায়িত্ব পালন করতে বিভিন্ন দেশে যাবেন, তারাও একইভাবে বিশ্ব দরবারে বাংলাদেশের সুনাম সমুন্নত রাখবেন। বিশ্ব শান্তি, আন্তর্জাতিক সহ অবস্থান ও ন্যায় বিচারের অঙ্গীকার বজায় রাখারও প্রত্যয় জানান তিনি। বাংলাদেশে সবসময় স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং পারস্পরিক রাষ্ট্রীয় মর্যাদার নীতিতে বিশ্বাস করে। বাংলাদেশ যে কোনো আগ্রাসন ও সংঘাতের বিরুদ্ধে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ পৃথিবী গড়ে তুলতে বহুপাক্ষিক, কূটনৈতিক ও জাতিসংঘ সনদের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল। স্বনির্ভর দেশ গড়তে সকলের সহযোগিতাও চান প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা দেশে কিংবা বিদেশে যেখানেই যে দায়িত্বই পালন করি না কেন, সেই দায়িত্বটি যথাযথভাবে পালন করাই হোক আজকে এই দিনে আমাদের অঙ্গীকার। অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে থাকা সদস্যদের সাথে কথা বলেন প্রধানমন্ত্রী। এছাড়া কর্মরত অবস্থায় 2025 সালে সুদানে শাহাদাত বরণকারী 6 সেনা সদস্যের স্ত্রীর হাতে বিশেষ সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা। ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ বা পুশিন ঠেকাতে সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। আর এই কাজে সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রাত জেগে পাহারা দিচ্ছেন স্থানীয় গ্রামবাসীরাও। মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে বিজিবি ও সাধারণ মানুষের যৌথ নজরদারিতে একাধিক পুশিন প্রচেষ্টা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। প্রতিনিধি মনিরুল ইসলামের তথ্যচিত্রে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। সাম্প্রতিক সময়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর মাধ্যমে পুশিনের চেষ্টাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এরই প্রেক্ষাপটে দেশের অন্যান্য সীমান্তের মতো মৌলভীবাজারের 52 বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন 114 কিলোমিটার সীমান্ত জুড়েও বাড়ানো হয়েছে টহল, গোয়েন্দা নজরদারি ও চেকিং কার্যক্রম। বিশেষ করে বড়লেখা উপজেলার শাহবাজপুর ইউনিয়ন বড়াইল সীমান্ত এলাকায় পুশিন ঠেকাতে দিনরাত সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। তাদের সঙ্গে যোগ দিয়েছেন স্থানীয় বাসিন্দারাও। লাঠি, টর্চ লাইট হাতে গ্রাম পুলিশ, আনসার সদস্য ও সাধারণ মানুষ রাত জেগে পাহারা দিচ্ছেন সীমান্ত এলাকার প্রত্যেকটি মানুষ ওনাদেরকে সহযোগিতা করতেছেন, তথ্য দিয়ে সহযোগিতা করতেছেন, সাথে থেকেও সহযোগিতা করছেন। আমি এই দেশের স্বার্থে আমার যতটুকু রক্ত আছে এই রক্তের বিনিময় হলে এলাকার যুবকদের নিয়ে
পাহারায় যাব ইনশাআল্লাহ। স্থানীয়দের দাবি, দেশের নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষার স্বার্থে তারা স্বেচ্ছায় বিজিবিকে সহযোগিতা করছেন। বড়াইল গ্রামের যে পাবলিক যুবক আছেন ওনাদেরকে আমরা সংগ্রহ করে বিজিবির সাথে আমরা একমত হয়ে যেটা লাগে আমরা ওনাদেরকে সাহায্য করবো। যদি এই ধরনের পুষের কোনো আরো সম্ভাবনা থাকে তাইলে আমরা সেগুলা গ্রামবাসী মিলে, যুবক ভাইরা মিলে আমরা সেটা প্রতিরোধ করব। সর্বোচ্চ সব সময় আমরা প্রস্তুত থাকব। বিজিবি জানিয়েছে, সীমান্তের যে কোনো পরিস্থিতি মোকাবেলায় তারা সর্বদা প্রস্তুত। আমাদের দেশের জনসাধারণ সবসময় আমাদের সাথে রয়েছে এবং দেশের যে কোনো ক্রান্তি লগ্নে শুধুমাত্র দেশের বাহিনী নয়, দেশের আপামর জনসাধারণ, দেশপ্রেমিক জনসাধারণ সবসময় আমাদের দেশের প্রতিটা বাহিনীর সাথে একাত্মতা ঘোষণা করেছে এবং কাঁধে কাঁধ মিলিয়ে তারা পুশিন প্রতিরোধে কাজ করে যাচ্ছে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। সীমান্ত হত্যা ও পুশিন বন্ধের দাবিতে 2 দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামাত ইসলাম সমর্থিত 11 দলীয় জোট। 12 জুন সীমান্তবর্তী জেলা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রতিবাদ সমাবেশ এবং 15 জুন রাজধানীতে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করবে তারা। আজ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। এসএম আরিফের রিপোর্ট। গত কয়েকদিন ধরে বাংলাদেশের বিভিন্ন সীমান্তে পুশিনের চেষ্টা করছে বিএসএফ। পুশিন ঠেকাতে 26টি জেলার সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। বিএসএফের হাতে সীমান্তে মানুষ হত্যা ও অবৈধ পুশিন বন্ধের দাবিতে রাজপথে নামবে জামায়াত সমর্থিত 11 দলীয় জোট। মগবাজারে দলটির প্রধান কার্যালয়ে 2 দিনের কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। আগামী 12 জুন বাংলাদেশের সীমান্তবর্তী সকল জেলা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আমরা নাগরিকদের নিয়ে সেখানে প্রতিবাদ সমাবেশ করব 11 দলের উদ্যোগে। সরকারের কাছে দাবি তুলে ধরার জন্য আমরা রাজপথের আন্দোলনের অংশ হিসাবে রাজধানী ঢাকায় আগামী 15 তারিখ প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। সীমান্তে পুশিনের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, এ বিষয়ে সরকার নতজানু পররাষ্ট্রনীতি অনুসরণ করছে। পুশিন যদি একটা অন্যায়ভাবে, যেটা তাদের সংবিধান এলাও করে না, সেই কাজ অহরহ চলতে থাকবে। সরকার যদি এখানে নীরব থাকে, এখানে ব্যর্থতার সাথে যে আবার বোঝাপড়া আছে কিনা, কারণ আমি তো বলেছি ভারতীয় মন্ত্রীর বয়ান বাংলাদেশের মন্ত্রীদের, তো এইটাকে আপনি কি বলবেন? এ সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, পুশিনের ঘটনায় সরকারের ভূমিকা অপ্রতুল। 71 সালে যেভাবে হলো আমরা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য ঝাঁপিয়ে পড়েছিলাম, তেমনিভাবে এই সময়ে যদি কোনো রাষ্ট্র, সন্ত্রাসী গোষ্ঠী বা সন্ত্রাসী বাহিনী বাংলাদেশের সার্বভৌমত্বকে লঙ্ঘন করতে চায়, আমরা হলো আমাদের সর্বোচ্চটা দিয়ে বাংলাদেশের মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমাদের সীমান্ত রক্ষা করব। এসএম আরিফ, মাই টিভি, ঢাকা। রাজধানীর মগবাজারের আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের অস্বাভাবিক মৃত্যুতে স্বাস্থ্য অধিদপ্তরের শোকজের যে জবাব হাসপাতালটি দিয়েছে তা সন্তোষজনক নয় বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। মন্ত্রী জানান, আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষ যে জবাব দিয়েছে তার বেশিরভাগই গ্রহণযোগ্য নয়। সংশ্লিষ্ট সকলদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। রোববার বিকেল 5টায় শোকজের জবাব দেওয়ার কথা থাকলেও 48 ঘন্টা বাড়িয়ে মঙ্গলবার বিকেল 5টায় জবাব দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। 27 মে ভোররাত হতে সকাল 9টার মধ্যে 6 জন নবজাতকের অস্বাভাবিক মৃত্যু হয় হাসপাতালটিতে। লাইসেন্স কেন বাতিল হবে না জানতে চেয়ে হাসপাতালটিকে শোকজ করে স্বাস্থ্য অধিদপ্তর। প্রয়োজনীয় যে তথ্য, সেই তথ্যের বাইরে অনেক গল্প কাহিনী ওনারা করেছেন যেগুলি আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। আমরা আজকে সংসদের ফাঁকে মিটিংয়ে বসে আমরা কি করতে যাচ্ছি সেটা আমরা সিদ্ধান্ত গ্রহণ করে আপনাদেরকে জানাবো। তারা মানে ইচ্ছা করে না, এইসব নানান কথা অনেক গল্প করেছে, অনেক 4-5 পৃষ্ঠা লিখেছে, এগুলো বুলেট পয়েন্ট বই কিছুই লেখেনি, বেগ রিপ্লাই, সবই বেগ, এগুলি অপ্রয়োজনীয় কথাবার্তাও লিখেছে। যাই হোক, দেশকে নতুনভাবে গড়ে তোলার স্বপ্ন নিয়ে ইতিহাসের সবচেয়ে বড় বাজেট দিতে যাচ্ছে সরকার। উন্নয়ন পরিকল্পনায় পরিবর্তন ও কার্ড ভিত্তিক সামাজিক সুরক্ষা কর্মসূচি ঢেলে সাজাতে আগামীকাল বৃহস্পতিবার 9,38,000 কোটি টাকার বাজেট প্রস্তাব দেবেন অর্থমন্ত্রী।
বিকেল ৩টায় সংসদে উঠছে ২০২৬-২৭ অর্থ বছরের নতুন বাজেট। দেশের ৫৫তম এ বাজেটের আকার হতে পারে ৯,৩৮,০০০ কোটি টাকা। বৃহৎ এ খরচ সামলাতে রাজস্ব আয়ের লক্ষ্য টার্গেট ঠিক করা হচ্ছে ৬,৯৫,০০০ কোটি টাকা। ২,৫১,০০০ কোটি টাকার ঘাটতি মেটাতে ব্যাংক থেকে নেওয়া হবে ১,০০,০০০ কোটি টাকার ঋণ। নতুন বাজেটে করমুক্ত আয়সীমা ধাপে ধাপে বাড়ানোর ঘোষণা দিতে পারেন অর্থমন্ত্রী। প্রযুক্তি বান্ধব ফ্রিল্যান্সার ও উদ্যোক্তাদের জন্য থাকছে মেগা ধামাকা। জ্বালানি ও ভোজ্য তেলের উৎসের কর কমানো সহ বেশ কিছু পণ্যের শুল্ক কর কমানোর প্রস্তাব দেবেন অর্থমন্ত্রী। তবে ধনীদের উপর বাড়বে অতিরিক্ত করের বোঝা। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। আর স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, সারা দেশের ৫০ শয্যার হাসপাতালগুলো ১০০ শয্যায় উন্নীত করার পাশাপাশি ৬ মাসের মধ্যে ২০০ শয্যার শিশু হাসপাতালের উদ্বোধন করা হবে। স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীল ভিডিও প্রচারের বিষয়টি মাথায় রেখে ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন করা হচ্ছে। বুধবার জাতীয় সংসদে তারা এসব কথা বলেন। ইউসুফ আলীর রিপোর্ট। জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে দুপুর ৩টায় শুরু হয় জাতীয় সংসদের বাজেট অধিবেশনের চতুর্থ দিনের কার্যসূচি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণপূর্বক প্রতিরোধ ও দমনমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। যেহেতু বর্তমান সরকার একটি জবাবদিহিমূলক সরকার, জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য, সেই জন্য প্রশাসনও আমরা চাইছি জবাবদিহিতা নিশ্চিতকল্পে প্রয়োজনীয় যে সকল সংস্কার সেগুলোর উদ্যোগ গ্রহণ করা। প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিত করার চেষ্টা করা। একইভাবে দুর্নীতি একটি ব্যাধি যা সমাজের বিভিন্ন রন্ধে রন্ধে পৌঁছে গিয়েছে, এ ব্যাপারে যত দ্রুত সম্ভব, যতটুকু সম্ভব কঠোরভাবে প্রতিরোধমূলক এবং দমনমূলক ব্যবস্থা গ্রহণ করা। সংসদে স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসা ক্ষেত্রে আমূল পরিবর্তন আনার লক্ষ্যে সুদূর প্রসারী পরিকল্পনা গ্রহণ করছে সরকার। সকল মানুষের নিকট স্বাস্থ্য সেবা আরো সহজত করার লক্ষ্যে সারা বাংলাদেশের সকল ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালকে ১০১ শয্যা বিশিষ্ট হাসপাতালে রূপান্তরিত করার ঘোষণা দিয়েছেন মাননীয় স্পিকার। শুধু তাই না, সারা বাংলাদেশে ১ থেকে ২টা 1000 বেডেড হাসপাতাল উইথ অল দ্য ফেসিলিটিস, শুধু মহিলা এবং শিশুর জন্য 2টা স্পেশালাইজড হাসপাতাল করার প্রস্তাব করেছেন। মাননীয় স্পিকার, আগামী ৬ মাসের ভিতরে ২০০ শয্যা বিশিষ্ট 5টি শিশু হাসপাতালের উদ্বোধন করতে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের মানুষের কথা চিন্তা করে ডিজিটাল নিরাপত্তা আইনের সংশোধনী আনা হচ্ছে। অশ্লীল বিভিন্ন রকমের নাটক ইত্যাদির মধ্য দিয়ে সমাজে যে অবক্ষয় হচ্ছে, এই জন্য মাননীয় স্পিকার প্রিন্টেড ভলিউমটা ইদানিং কম। তো যে ভলিউমটা সবচেয়ে বেশি, সেই ভলিউমটাকে অ্যাড্রেস করার জন্য আমরা আইটি মন্ত্রণালয় থেকে সাইবার আইনে কিছু পরিবর্তন আনতে চাচ্ছি, যেটা গতকালকে বা তার আগের দিনে এখানে আমি সংসদে বলেছিলাম। সেই আইনটা আমরা এভাবে আনবো যাতে আমাদের সামাজিক নিরাপত্তা থাকে, সোশ্যাল হারমোনি বজায় থাকে, রিলিজিয়াস হারমোনি বজায় থাকে, সমাজের মধ্যে ব্যালেন্স থাকে, ভারসাম্যহীনতা যাতে নষ্ট না হয়, আমাদের যুব সমাজকে আমরা যাতে সঠিকভাবে পরিচালিত করতে পারি, সেই জন্য আইনি সুরক্ষা হচ্ছে সেটা। কিন্তু আমাদের সবাইকে সমাজে ভূমিকা রাখতে হবে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। ২৪ জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ৬ জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ ৪ জনের বিরুদ্ধে যুক্তিতর্ক শেষ হয়েছে। যে কোনো দিন এ মামলার রায় ঘোষণা করবেন ট্রাইব্যুনাল। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল যুক্তিতর্ক উপস্থাপন শেষ করে প্রসিকিউশন আসামি পক্ষ। এদিন আসামি পক্ষে যুক্তি উপস্থাপন করেন সরকারি খরচে নিয়োগ পাওয়া আইনজীবী আবির হোসেন। পরে যুক্তি খণ্ডন করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন প্রসিকিউটর ফারুক আহমেদ, প্রসিকিউটর আব্দুস সত্তার পালোয়ান সহ অন্যান্যরা। বর্তমানে ৪ জনই পলাতক।
ব্যভিচার ও মানহানির মামলা থেকে খালাস পেলেন ক্রিকেটার নাসির হোসাইন ও তার স্ত্রী তামিমা সুলতানা। অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালত দুপুরে রায় ঘোষণা করেন। 2021 সালের 14 ফেব্রুয়ারি ক্রিকেটার নাসির ও তামিমার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়, কিন্তু তামিমা তার আগের স্বামীকে তালাক না দিয়ে এই বিয়ে করেন বলে অভিযোগ ওঠে। এই ঘটনায় তামিমার আগের স্বামী রাকিব একই বছরে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। অপরাধীদেরকে ছেড়ে দেওয়া বাদীর সাথে অন্যায় করার শামিল। শুধু এই জন্য আমরা এই পরিপ্রেক্ষিতে আমরা অপেক্ষা করছি এই মামলার যখনই লিখিত রায় বের হবে তখনই তার বিপক্ষে তার বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে আপিল করব। যথাযথ প্রমাণ আমরা কোর্টে জমা দিছি, আমরা এত এভিডেন্স জমা দিছি, তারপরে আমাদের সাথে পিবিআর রিপোর্ট ছিল, তারপরে যদি এরপরও যদি ন্যায় বিচার বাংলাদেশে না পাওয়া যায় তাহলে আর কোথায় পাওয়া যাবে? অ্যাকচুয়ালি টাকা যার আছে, ক্ষমতা যার আছে, পাওয়ার যার আছে তারই বিচার আছে। আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে কোনো বিচার আশা করা যায় না। পরবর্তী আমরা আপিলে যাব ইনশাআল্লাহ। মাসব্যাপী বৃক্ষরোপণ এবং ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে বিজ্ঞান মেলা 2026-এর উদ্বোধন করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবায়েদা রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উদযাপন উপলক্ষে এ আয়োজন করা হয়। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গণে নিম গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার জুবায়েদা রহমান বলেন, বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সুরক্ষা, ছায়া সৃষ্টি এবং একটি সুন্দর ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার সুযোগ তৈরি হয়। তিনি বৃক্ষরোপণকে শুধু একটি প্রচলিত কর্মসূচি হিসেবে না দেখে জনগণের অংশগ্রহণের মাধ্যমে অর্থনৈতিক, সামাজিক ও প্রজন্মগত উন্নয়নে সবুজ বিপ্লবে রূপান্তরের আহ্বান জানান। এ লক্ষ্যে গ্রিন ভলান্টিয়ারিজম, সবুজ স্বেচ্ছাসেবা, ক্লাইমেট ইয়ুথ ফেলোশিপ এবং পরিবেশ ভিত্তিক স্টার্ট আপ তহবিল গঠনের প্রস্তাবও তুলে ধরেন ডাক্তার জুবায়েদা রহমান। পৃথিবীকে আরো সুন্দর, বাসযোগ্য ও সবুজ করে রেখে যাব সবাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য। সুন্দর নিবিড় সৌন্দর্যে নির্মল হবে এদেশের প্রতিটি গ্রাম, প্রতিটি শহর। বৃক্ষরোপণকে শুধু গতানুগতিক কর্মসূচির মধ্যে না রেখে বরং জনগণের অংশগ্রহণে অর্থনৈতিক, সামাজিক ও প্রজন্মগত উন্নয়নের এক সবুজ বিপ্লবে রূপান্তর করা যায়। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় হাইওয়ে পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় অভিযান চালিয়ে 19 জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বিকেলে কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান। পুলিশ সুপার বলেন, মঙ্গলবার অবৈধ 3 হুইলার আটককে কেন্দ্র করে একদল দুর্বৃত্ত হাইওয়ে পুলিশের একটি গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। ঘটনার পরপরই জেলা গোয়েন্দা পুলিশ, ডিবি ও থানা পুলিশের সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়। তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাতে জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত 19 জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে। এই ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশ সুপার। উল্টা পথে যে গাড়ি 3 হুইলার যেগুলো চলতেছিল, ইজি বাইক, সিএনজি, এগুলির বিরুদ্ধে অভিযান এবং প্রসিকিউশন দাখিল করতেছিল। এমন সময় নিমসার বাজারে 3 হুইলার এবং সিএনজির চালক সহ স্থানীয় কিছু লোকজন, 100 থেকে 120-25 জন লোক অতর্কিতভাবে হাইওয়ে পুলিশের উপর হামলা করে হাইওয়ে পুলিশের যে ডাবল কেবিন সরকারি যে পিক আপটি ছিল, এটি লাঠি দিয়ে ভাঙচুর করে, ইট দিয়ে ভাঙচুর করে। এবং এই ঘটনার পর আমরা অভিযান চালাই এবং ঘটনার সাথে প্রত্যক্ষভাবে যারা জড়িত তাদের মধ্য থেকে 19 জনকে এখন পর্যন্ত আমরা গ্রেফতার করেছি। কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলার পূর্ব বড় ভাওলা ইউনিয়নে এক প্রবাসীর বাড়িতে ডাকাতি এবং মা ও তার মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার বড় ভাওলা শিকদারপাড়া দলুনি ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। পরদিন মঙ্গলবার অভিযান চালিয়ে 6 জনকে গ্রেফতার করে পুলিশ। খবর পেয়ে মাতামুহুরী তদন্ত কেন্দ্র ও চকরিয়া থানা পুলিশের একাধিক দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। গুরুতর আহত অবস্থায় মা ও মেয়েকে উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়।
সরকারের হাতে আবেদন চাই, সরকারের হাতে আবেদন চাই, নিরাপত্তা চাই। নুরানি আছে, নুরানি ভিতরে ঢুকি তারাই তারা ইয়াবা খাই, মানে নগরে দেন হনে হাস নাই, তারা বলার মতো কিছু নাই। মানুষ তারা বলতে জুন গ্রেপ্তার ইয়ে এবং আরো কিছু আছে। আর হানা দিয়েছে গ্রিল কেটে আমার বোন এবং বোনের মেয়েকে শারীরিক নির্যাতন এবং ধর্ষণ পর্যন্ত করেছে। তথ্যগুলোই জানতে পারলাম যে এখানে গ্রিল কেটে অজ্ঞাতনামা লোকজন প্রবেশ করে তারা ডাকাতি সংগঠিত করে এবং নির্যাতনের ঘটনার সম্পর্কে আমরা জানতে পেরেছি। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পুলিশ তাৎক্ষণিকভাবে ভিকটিমদের তথ্যের ভিত্তিতে এবং শনাক্ত করে প্রায় 6 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। তো ভিকটিমদের কাছ থেকে বাকি যে পরবর্তী আইনগত আর মাত্র একদিন পরেই পর্দা উঠছে ফিফা বিশ্বকাপ 2026-এর। মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডার যৌথ আয়োজনে 48 দলের এই গ্রেটেস্ট শো অন আর্থ নিয়ে বিশ্বজুড়ে বইছে উন্মাদনা। তবে সেই উন্মাদনার পারদ যেন একটু বেশিই চড়েছে ঢাকার অদূরে সাভারে। বহুতল ভবনের ছাদ থেকে শুরু করে অলিগলি সবখানি উড়ছে প্রিয় দলের পতাকা। জার্সি গায়ে ফুটবল ভক্তদের আনাগোনায় সাভার যেন রূপ নিয়েছে এক মিনি বিশ্বকাপে। প্রতিনিধি আসাদুজ্জামান খায়রুলের তথ্যচিত্রে এস এম আরিফের রিপোর্ট। দরজায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় 11 জুন শুরু হচ্ছে 48 দলের মহরণ। এই বিশাল কর্মযজ্ঞের আজ মহাদেশ ছাড়িয়ে আশ্রে পড়েছে বাংলাদেশের সাভারের ফুটবলপ্রেমী মানুষের মাঝে। উপজেলার প্রবেশপথ আমিনবাজার এলাকার মহাসড়কের পাশেই এলাকাবাসীর পক্ষ থেকে উড়িয়ে দেওয়া হয়েছে 48 দেশের পতাকা, যেন বিশ্বকাপের আমেজ দিয়ে স্বাগত জানাচ্ছে সাভারবাসী। আমরা যদিও 48টা পতাকা লাগিয়েছি, কিন্তু সবার প্রথমে আছে কিন্তু বাংলাদেশ। সবাই একত্রে মিলে এটা একটা উদ্যোগ নিয়েছি যে 48টা পতাকা একত্রিত এনে এটা আমরা একটা উৎসব মুখর ভাবে আমরা এটা আয়োজন করছি। 48টা পতাকা উঠে আমরা এই প্রথম আমিনবাজারের সাভারের নাম উঠা সবারে দেখা দিতে চাই আমরা কিরকম ফুটবল প্রেমী। সাভারের আকাশও এখন রং বেরঙের পতাকার দখলে। ফুটবল প্রেমীদের এই উন্মাদনায় সাভার এখন ভৌগোলিক সীমারেখার ভেতরে বহু দেশের এক মিলন মেলা। আর আমার বাসার সাথে একটা 55 ফিট একটা আর্জেন্টিনা পতাকা লাগাইছি, এটা ইতিমধ্যে অনেক ভাইরাল হয়েছে ফেসবুকে। ইনশাল্লাহ এবার বিশ্বকাপ আর্জেন্টিনাই জিতবে। পুরো সাভারের মধ্যে আমিনবাজার সবসময় পতাকার মধ্যে সবসময় বাংলাদেশের সেরা থাকে। 2টি পতাকা বানিয়েছি ব্রাজিলের ভালোবাসার উদ্দেশ্যে, একটা আপাতত লাগিয়েছি আর একটা ছাদে এনেছি। রাস্তাঘাট, বাজার কিংবা চায়ের দোকানে প্রিয় দলের জার্সি গায়ে চলছে আড্ডা। কেউ কেউ রং তুলির আঁচড়ে ফুটিয়ে তুলছেন পছন্দের ফুটবল টিমের পতাকা। মেতে উঠেছেন তর্ক বিতর্ক আর হাসি ঠাট্টায়। আমি মূলত ছোটবেলা থেকে আর্জেন্টিনা সাপোর্টার। ম্যারাডোনার খেলা ভালো লাগতো, আর মেসি হচ্ছে ম্যারাডোনার শিষ্য, তাই মেসিকেও ভালোবাসি, আর্জেন্টিনাকেও ভালোবাসি। এখন আমরা টেনশনে আছি যে আমাদের যে স্টার গুলো আছে এখানে আর একটা স্টার আমরা কোথায় অ্যাড করব, সেটা নিয়ে একটু টেনশনে আছি আর কি। বিশ্বকাপের উন্মাদনাটা সবসময় আমাদের ভিতর থাকে। আর্জেন্টিনা পছন্দ করি, আমি ব্রাজিল সাপোর্ট করি। বিশ্বকাপকে কেন্দ্র করে জমে উঠেছে পতাকা ও জার্সি বিক্রির মৌসুমি ব্যবসাও। প্রজেক্টরে বড় পর্দায় খেলা দেখতে প্রস্তুতি নিচ্ছেন কেউ কেউ। আমাদের চাহিদাটা হলো সবচাইতে বেশি, মনে করেন যে 100%-এর মধ্যে 80% আপনার আর্জেন্টিনা সাপোর্টার এই জায়গায়। ছোট বাচ্চারা নেয়, ওরা আর কি হাত পতাকা নেয়, কিন্তু মানে মিডিয়াম বয়স যারা 25-30 বছর তারা আর কি মনে করেন পতাকাটা বেশি নিতেছে। সাভারের ফুটবল প্রেমীদের এই উন্মাদনা উপভোগ করছেন সুশীল সমাজ ও প্রশাসন। আমাদের মিলেমিশে থাকতে হবে, খেলাটা যেন আমাদের রাজনীতির ময়দানে যাতে চলে না আসে, খেলাকে সেফ খেলা হিসেবে আমরা উপভোগ করব। যে আনন্দের বিষয়কে কেন্দ্র করে যাতে কোনো বিশৃঙ্খলা পরিবেশ না হয়, তো যদি এরকম কিছু হয় তাহলে আমরা উপজেলা প্রশাসন থেকে তাৎক্ষণিক ব্যবস্থা নিব। এই টানটান উত্তেজনা ও আনন্দের মাঝে ঘটবে না কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা, এমনটাই প্রত্যাশা সবার। এস এম আরিফ, মাই টিভি।